নিহত হয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় শোক ঘোষণা করেছেন। আমরা জাতীয়ভাবে সকলেই আমরা শোক পালন করছি, কালো ব্যাজ ধারণ করছি। যে সকল আন্দোলনকারী, পথচারী, পুলিশ, ছাত্রছাত্রী যারা নিহত হয়েছেন তাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আজকে আমরা সাইবার সিকিউরিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের সাইবার হামলা হওয়ার যে আশঙ্কা আমরা করছি, কারণ আমাদের বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। সে কারণেই আমরা আমাদের যে ঘোষিত 35টি আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আজকে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস যেটা আছে সেটা আমাদের মেনে চলা। যেরকম আমরা আমাদের একটা প্রতিষ্ঠানের বেস্ট প্র্যাকটিস কি কি ধরনের আমাদের প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, কোন কোন সিকিউরিটি প্রোটোকল ইনফরমেশন গাইডলাইন মেনে চলা দরকার, বিশেষ করে আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার নক, আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার সক এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট, এই তিনটা অবশ্যই এই 35টা প্রতিষ্ঠানে মেনে চলতে হবে। তো আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের পর্যালোচনায় দেখলাম 35টা প্রতিষ্ঠানের মধ্যে 8টা প্রতিষ্ঠান খুব ভালোভাবে এই 3টা গাইডলাইন মেনে চলছে বা তাদের প্রস্তুতি আশাব্যঞ্জক, কিন্তু বাকিগুলো আমি কারো নাম বলবো না বা বলা উচিত হবে না তাদের নিরাপত্তার জন্য, কিন্তু বাকিগুলো কিন্তু এখনো তারা প্রস্তুত হতে পারেনি। সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমি সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে আমি অনুরোধ করতে চাই আমাদের সরকারের সব প্রতিষ্ঠানগুলো যাতে নক, সক এবং সার্ট অবশ্যই তারা গঠন করে এবং আমাদের যে ইনফরমেশন সিকিউরিটি গাইডলাইন আছে সেটা যেন মেনে চলে। এবং আমরা যে আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি বেস্ট প্র্যাকটিস, একটি প্রতিষ্ঠানকে আমরা বাকি 34টা প্রতিষ্ঠানের সামনে আমরা বেস্ট প্র্যাকটিস প্রেজেন্টেশন দিয়েছি, সেটা যেন তারা মেনে চলে। পাশাপাশি আরো অনুরোধ থাকবে আমাদের ব্যক্তি পর্যায়ে তারা যেন তাদের সচেতনতাটা মেনে চলে, কারণ আমরা প্রত্যেকেই আমরা কিন্তু ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার, পৃথিবীর কেউ বলতে পারবে না যে তারা শতভাগ নিরাপদ। এখানে আমরা দেখেছি বিশ্বের অনেক প্রতিষ্ঠান অনেক সময়ে হামলার শিকার হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু সাইবার হামলার শিকার হয়েছে। আমরাও কিন্তু বহুবার এই ধরনের হামলার শিকার হয়েছি এবং এটা আগামীতেও হতে পারে। এবং বিশেষ করে এই অবস্থায় একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত, অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। তো এই সবকিছু বিবেচনায় নিয়ে আমরা মনে করছি আমাদের দক্ষ জনবল তৈরি করা এটা প্রয়োজন। আমাদের লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার অ্যাপ্লিকেশন এগুলো যাতে কেউ ব্যবহার না করে, সেটা সরকার হোক, প্রতিষ্ঠান হোক, ব্যক্তি হোক, এবং সর্বোচ্চ আমাদের সতর্কতা অবলম্বন করে। এবং সেই ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আর একটা হচ্ছে যখন আক্রমণটা হয় তখন তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া এবং করণীয় সম্পর্কে আমাদের যে সমন্বয়, এবং তৃতীয়ত হচ্ছে যে ঘটনা ঘটার পরের সেগুলো তথ্য উপাত্ত সংগ্রহ এবং পোস্ট ইনসিডেন্ট অ্যাক্টিভিটিস। সো একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার, আর একটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, আর একটা হচ্ছে পোস্ট ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস। এই 3টা ভাবে আমরা
আমাদের এই কর্মকাণ্ডগুলো আমরা করব। পাশাপাশি আমরা সবাইকে অনুরোধ করছি যে সাইবার হামলা প্রতিরোধের জন্য অবশ্যই যেন আমরা ওয়েবসাইট এবং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেই, যেরকম আক্রান্ত হলে ওয়েবসাইটটাকে অফলাইনে নিয়ে যাওয়া এবং ক্ষতির মূল্যায়নটা করার জন্য লগ চেক করা, ফাইল এবং ডেটাবেস পর্যালোচনা করা, পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা, সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা, ওয়েব পোর্টাল অ্যাপ্লিকেশন এবং যে কোনো সফটওয়্যারে লগ ইনের ক্ষেত্রে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, এক্ষেত্রে পিকেআই বেস টিএলএস ক্লায়েন্ট একটি কার্যকরী সমাধান হতে পারে। এবং পাশাপাশি আমাদের সফটওয়্যার এবং প্লাগইন আপডেট করা, প্রতিনিয়ত ভাইরাস এবং ম্যালওয়্যার স্ক্যান করা এবং আমাদের ব্যাকআপ পলিসি প্রত্যেকের থাকা, এবং পাশাপাশি আমাদের যেই ওয়েবসাইট এবং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আমরা আজকের বৈঠক থেকে সবাইকে অনুরোধ করব যেন সিকিউরিটি প্যাচ আপডেট করে, আমাদের নিরাপত্তা প্লাগইন এবং ফায়ারওয়াল যখন ব্যবহার হচ্ছে তখন যাতে নিরাপত্তা প্লাগইন ইনস্টল এবং ফায়ারওয়াল কনফিগার, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইনস্টল এবং কনফিগার করা, পাশাপাশি অপ্রয়োজনীয় ফাইল এবং স্ক্রিপ্ট যেগুলো গাইডলাইন অনুসারে ওয়েব অ্যাপ্লিকেশন এবং সংশ্লিষ্ট এপিআই সময়ের যথাযথ কনফিগারেশন এবং নিরাপত্তা নিশ্চিত করা, সিকিউরিটি অডিট করা, এটা নিয়মিত করতে হবে সিকিউরিটি অডিটটা, নিরাপত্তা নীতি এবং প্রশিক্ষণ প্রদান করা, এবং আমাদের যেই থার্ড পার্টি অনেক সময় অনেক সংস্থাকে সার্ভিস দেয়, সফটওয়্যার দেয়, তাদের ভেন্ডর এবং থার্ড পার্টি রিস্কটা অ্যাসেসমেন্ট করা, এবং কম্প্রিহেন্সিভ রুট কজ অ্যানালিসিস এবং কম্পালসারি ভিএপিটি অর্থাৎ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনেট্রেশন টেস্ট করা। সো এই ক্ষেত্রে আমরা রেড, ব্লু অ্যান্ড হোয়াইট এই তিনটা পলিসি অ্যাপ্লাই করতে চাই। আমরা রেড টিম দিয়ে তাদের এক্সটার্নাল একটা থ্রেট অ্যাসেস করতে চাই, অ্যাটাক, এবং ব্লু টিম প্রিভেন্ট করে তারা যেন নিয়মিত এটা সিমুলেশন এবং প্র্যাকটিসটা করতে থাকে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা যাতে হোয়াইট হ্যাকার ফোরামও তৈরি করে, যাতে করে বাংলাদেশে অনেক মেধাবী ছাত্র ছাত্রী, তরুণ গবেষক আছে যারা কিন্তু সাইবার সিকিউরিটিতে অনেক এক্সপার্ট, তারা যাতে দেশের প্রয়োজনে, দেশের সম্পদ রক্ষায়, অর্থ রক্ষায়, উপাত্ত সুরক্ষায় তারাও যাতে সরকারকে এবং বিভিন্ন সংস্থাকে সহায়তা করতে পারে, তার জন্য আমরা একটা হোয়াইট হ্যাকার্স ফোরাম আমরা কি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যে আমাদের দেশের মেধাবী যারা সাইবার এক্সপার্ট তারা যাতে এসে আমাদের সরকারকে, দেশকে এবং দেশের সম্পদকে সুরক্ষার জন্য কাজ করে। এই আপাতত আমাদের বলতে গেলে আজকের বৈঠকের মূল সারমর্ম। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা কোঅর্ডিনেশন টিম আমরা গঠন করব, যারা কিনা প্রতি সপ্তাহে একবার করে বসবে, এবং আমরা আগামীতে আমাদের ক্যাবিনেট সচিব মহোদয়ের সভাপতিত্বে সকল সচিবদেরকে নিয়ে আরেকটি সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা তৈরির বৈঠক করব, এবং আমাদের মুখ্য সচিব মহোদয়ের নেতৃত্বে আরেকটি উচ্চ পর্যায়ের আমরা বৈঠক করব, যেখানে আমাদের স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের যে এক্সিকিউটিভ কমিটির সভাপতি মুখ্য সচিব মহোদয়, তার নেতৃত্বে আরেকটা বৈঠক করার জন্য আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি। পাশাপাশি আমাদের যারা মন্ত্রী মহোদয়গণ আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, তাদের নেতৃত্বেও আমাদের আসলে পলিসি মেকারদের জন্য একটা ওরিয়েন্টেশন এবং তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য আমরা বৈঠক করব। সো এরকম 4টা ধাপে আমরা আগামী দিনে এটা প্রস্তুতিটা আরো সুদৃঢ় করার জন্য আমরা চেষ্টা করব। এবং পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে একটা ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্ট কমিটি করা, যাতে করে বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা তারা যখন কোনো একটা সফটওয়্যার ক্রয় করতে যায় কিংবা কোনো একটা সফট তৈরি করতে যায়, সেই সময়ে যাতে তাদের সেই বাজেটটা প্রণয়নের সময় কিংবা যখন তারা ওই প্রজেক্টটা যখন আর কি পরিকল্পনা করছেন, সেই সময় যাতে স্বল্প খরচে নিরাপদ সমাধানগুলো তারা করতে পারে, তার জন্য একটা কমিটি থাকা, যারা কিনা এই 35টা সিআই এর যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো প্রকুরমেন্টে
তারা যাতে মতামতটা দিতে পারে এবং তাদের পরামর্শ এবং অনুমতি ক্রমে যাতে আমরা নিরাপদ একটা সাইবার জগৎ তৈরি করতে পারি। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা সবাইকে আবারও অনুরোধ করব যেন আমরা ব্যক্তি পর্যায়ে আমরা সচেতন থাকি, আমরা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখার জন্য ভূমিকা রাখি এবং এই মুহূর্তে আমরা আমাদের দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। আমরা লক্ষ্য করছি যেভাবে গত কিছুদিন ধরে পরিকল্পিতভাবে আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, এইভাবে যদি সাইবার হামলা আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের প্রস্তুতিটা আরো ব্যাপকভাবে নেওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ যেন আমরা সম্মিলিতভাবে করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা বসেছিলাম। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। এখানে সাইবার হামলা প্রতিনিয়তই হয় এবং সাইবার অপরাধীরা প্রতিনিয়তই চেষ্টা করতে থাকে ব্যক্তি প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে আক্রমণ করে তারা অর্থ বা তথ্য চুরি করতে চায়। এটা তারই অংশ। তবে অবশ্যই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা এটাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমাদের যেগুলো গোয়েন্দা তথ্য উপাত্ত এবং আন্তর্জাতিক যেগুলো সংস্থার সাথে আমাদের যোগাযোগ রয়েছে তাদের তথ্য উপাত্তের পর্যালোচনা সাপেক্ষেই আমরা বড় ধরনের সাইবার হামলা হতে পারে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে, সেটাকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে বসা। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছিল 22 জুলাই, এটি উদ্ধার হয়েছে 24 জুলাই। বাংলাদেশ ব্যাংকের আগেও অনেক বড় ঘটনা ঘটেছে, 2 দিন পর সে ওয়েবসাইট হ্যাক উদ্ধার করতে পেরেছেন আপনারা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের আজকের বৈঠকে কতগুলো এই 15 দিনে 16 থেকে আজকে 30 15 দিনে কতগুলো অ্যাটাক হয়েছে এ পর্যন্ত, কোনো আর্থিক ক্ষতি হয়েছে কিনা আপনাদের কাছে কোনো ডাটা আছে কিনা? আমাদের জানা মতে প্রায় 50,000-এরও বেশি বার হামলা হয়েছে গত 10 দিনে এবং সেখানে আমাদের 8টি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি। যেটা ডিএনএস সিস্টেম যেটা বলে সেটাতে আসলে ওইটা হচ্ছে ডাইভার্ট করে কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। কিন্তু আমরা পর্যালোচনা করে এবং অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং তাদের নিয়মিত লেনদেন এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে। কিন্তু সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি যে কেন এটা হয়েছে, সেটাকে আমরা সমাধান করতে পেরেছি। কিন্তু যেহেতু আমাদের এই বিষয়টি আমরা গোপনে তদন্ত করেছি তাই আমি আর বিস্তারিত এর থেকে কিছু বলতে পারবো না। আমাদের জানা মতে 8টা ওয়েবসাইটে এই ধরনের একটা আক্রমণ করার প্রচেষ্টা হয়েছে, তবে আমাদের সরকারের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ বা উপাত্ত চুরি হয়নি। একটা প্রশ্ন ছিল, এর আগেও বাংলাদেশে একটি বৃহৎ সাইবার হামলার পরে মিটিং হয়েছে এবং সেখানে সিআইএ ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে সার্কিট গঠনের ক্ষেত্রে। আপনি যেমনটি বলছেন মাত্র 8টি প্রতিষ্ঠান প্রোঅ্যাক্টিভলি কাজগুলো করেছে এবং তাদের পজিটিভিটি আপনি লক্ষ্য করেছেন, বাকিগুলোতে হয়নি কেন, এটার কোনো কারণ আছে? এটা নিয়ে আমরা প্রশ্ন করেছি। আমরা আরো 3 দিন সময় দিয়েছি আজকে যে তারা যাতে আমাদের যে প্রশ্নপত্র মানে অর্থাৎ একটা টেস্টিং গাইডলাইন আমরা দিয়েছি যে এই বিষয়গুলো আছে কিনা, আর আমি মূল 3টা বিষয় বলেছি নক, সক এবং সার্ট। এটা এই 35টা প্রতিষ্ঠানে থাকতে হবে। এখন কেউ যদি একত্রিত হয়ে একটা কমন সকও করতে চায় ফাইন্যান্সের জন্য বা আইএসপির জন্য কিংবা এডুকেশনের জন্য বা এমবিএ এর জন্য, সেটা করতে পারে। আমরা এই ধরনের বাস্তবসম্মত অনেকগুলো সলিউশন দিয়েছি। কেউ বলছে তাদের অর্থ নাই, কেউ বলছে তাদের লোকবল নাই, কেউ বলছে জনবল নাই। তো আমরা এই সকল বিষয় কিন্তু পর্যালোচনা করে তাদের সম্ভাব্য স্বল্প খরচে স্বল্প জনবল দিয়ে কি কি ধরনের সমাধান হতে পারে সে ব্যাপারেও কিন্তু আমাদের এনটিএমসি, ডিজিএফআই, এনএসআই, বিজিডি সার্ট, বিটিআরসি সবাই মিলে আমরা কিন্তু পুলিশ আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটা গাইডলাইন দিয়েছি। তো আগামী 3 দিনের মধ্যে তাদের
একদম কোথায় কি আছে কি নাই কি চাই সেটা আমরা পাবো। 7 দিন পরে আমরা তাদেরকে আরো পরিষ্কার একটা নির্দেশনা দিতে পারবো যে তাদের সেই স্বল্প সক্ষমতা সম্পদ দিয়েও, স্বল্প জনবল দিয়েও কিভাবে তাদের নক সক সার্ট আমরা গঠন করে দিতে পারি, সেজন্য আমরা সহযোগিতা করব আমাদের সর্বোচ্চ। এবং আমরা আরেকটা জিনিস বলতে চাই, আমাদের 70টা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সাইবার আক্রমণের শিকার হয়েছে। এটাও কিন্তু আপনাদেরকে বলা দরকার, কারণ আমরা লক্ষ্য করছি আমাদের 70টা শিক্ষা প্রতিষ্ঠান, মানে সরকারের বাইরেও আমরা লক্ষ্য করছি। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করছে তারা নিশ্চয়ই আমাদের দেশের ভালো চায় না। আমাদের দেশের ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানকে আক্রমণ করে যারা ক্ষতি করতে চাচ্ছে তারাও নিশ্চয়ই বাংলাদেশে ভালো চায় না। তার মানে আইএসপি গুলোতেও হামলা হচ্ছে। সো আমি সবাইকেই এটা অনুরোধ করছি যে আমরা যেন এই সকল মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাইবার অপরাধের বিরুদ্ধে আমরা একদিকে সচেতন হই, অপরদিকে ঐক্যবদ্ধ থাকি, যেন কোনোভাবে আমাদের দেশের সম্পদ, অর্থ বা উপাত্তের ক্ষতি কেউ করতে না পারে। বর্তমানে আমাদের সিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোকে আইসিটি ডিভিশন দেখছে, আর আমাদের বাংলাদেশ ব্যাংক দেখছে ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যাংকগুলোকে। সেক্ষেত্রে আমাদের হেলথ সেক্টরটাকে মনিটর করার ক্ষেত্রে আপনাদের আমাদের হেলথ সেক্টর সহ হেলথ, এডুকেশন, গার্মেন্টস, ফাইন্যান্স, পাওয়ার, এনার্জি, টেলিকম, এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো ক্ষেত্র বা খাত, এগুলো প্রত্যেককে আমরা সতর্ক করেছি যে এই ধরনের ফিজিক্যাল আক্রমণ যেরকম হচ্ছে হামলা, এর সাথে সাইবার আক্রমণও হচ্ছে এবং আরো বড় আকারে শক্তিশালী আক্রমণ হতে পারে। তার জন্য যেন সবাই সতর্ক থাকে। তো এর জন্য কিন্তু আমরা হেলথ সেক্টরকেও একটা গাইডলাইন দিয়েছি এবং তাদের কিছু প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। এবং সেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তাদের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আমরা একটা ছোট কমিটি করেছি, 5 সদস্য বিশিষ্ট কমিটি করছিলাম লাস্ট সপ্তাহে 7। তো ওই কমিটির কাছে তারা যদি তাদের সমস্যার কথাগুলো তুলে ধরে, তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে যারা যারা তাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে আমাদের সহযোগিতা চাইবে, তাহলে আইসিটি ডিভিশন একানা, টেলিকম ডিভিশন একানা, আমরা আরো 7টা প্রতিষ্ঠানকে এখানে আমরা সহযোগিতার জন্য আমরা দায়িত্ব অর্পণ করেছি। কারণ হেলথ হোক, এডুকেশন হোক, গার্মেন্টস হোক, পাওয়ার, এনার্জি, টেলিকম, ফাইন্যান্স যেই হোক, যদি তারা আক্রমণের শিকার হয়, যদি ক্ষতি হয়, ক্ষতিটা তো দেশের হবে। এই কারণে আমরা একটা হোল অফ গভর্নমেন্ট, হোল অফ নেশন অ্যাপ্রোচ নিয়েই আমরা বর্তমান সাইবার এই ঝুঁকিটা মোকাবেলা করার আপ্রাণ চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী, ভিপিএন ব্যবহারে কি সাইবার অপরাধ ঝুঁকি বাড়ছে? ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়ছে। আনঅথরাইজড ভিপিএন ব্যবহার হচ্ছে। আমরা বলছি যে যেই ভিপিএন অ্যাপ্লিকেশন গুলো আমরা ব্যক্তি প্রতিষ্ঠান যেই ব্যবহার করি না কেন, আমাদের সিকিউরিটি এক্সপার্ট যেই পরামর্শটা দিয়েছে যে ভিপিএন ব্যবহার করা মানেই হচ্ছে এটা ঝুঁকির মধ্যে পড়া। আমাকে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এটাই পরামর্শ দিয়েছে, যেন আমরা গণমাধ্যমে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারের সব পর্যায়ে আমরা এই সচেতন বার্তাটা পৌঁছে দিই যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি। ইন্টারনেটের গতি আমরা কিন্তু কোনো রেস্ট্রিকশন রাখিনি। আমরা বিটিআরসি, আমাদের যে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, আমাদের দিক থেকে সম্পূর্ণভাবে আমরা এটা অবাধ এবং ছেড়ে দেওয়া হয়েছে। কোথাও কোনো বাধা নাই, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো গাইডলাইন নাই। কিন্তু আমাদেরকে যেটুকু মানে টেকনিক্যাল পার্সনরা বলেছে যে প্রায় 5000% মানে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করা। ফলে ভিপিএন ব্যবহার যারা করছে তখন কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে। ফলে এই যে বিদেশে যে ব্যান্ডউইথে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ যে অনেক সময় মোবাইল 4G নেটওয়ার্কে অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে, মানে মেইন ব্রডব্যান্ড কানেক্টিভিটি, এটা একটা অন্যতম কারণ বলে আমাকে বলা হয়েছে। আগামীকালকে আমরা তো একটা টাইম দিয়েছিলাম ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে। তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। তো টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা এটা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য এবং তারা এটার উত্তর ব্যাখ্যাগুলো দিতে চায়।
বাকি দুটি আমরা এখনো পাইনি। তো আমরা কালকে তো সকাল 9টায় আমরা দেখেছিলাম ফেসবুক, না সকাল 9টায় দেখেছিলাম টিকটক, 10টায় মনে হয় ফেসবুক, 11টায়। আচ্ছা, যাই হোক, আমরা কালকে বলেছিলাম, আজকে এখনো সময় আছে, আমরা দেখি যে তারা কি ব্যাখ্যা দেয়। সেটা যদি মানে সন্তোষজনক হয়, তাহলে আমরা তো বলেছি আমরা বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ, যেখানে কোনো কিন্তু বাধা নাই। আপনি বিশ্বের যদি সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখা কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্লক করে রাখা, সেই তালিকায় স্ট্যাটিস্টিকটা, মানে ওটা কি বলে, যে একটা ওয়েবসাইট আছে স্ট্যাটিস্টাতে আপনি যে সার্চ করেন, তাহলে দেখবেন টপ 10 কান্ট্রির মধ্যে বাংলাদেশ নাই। আমাদের কিন্তু সেই অবস্থানে আমরা আছি। তবে আমরা শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং তাদের নিজেদের পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে, তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটা তারা অনুসরণ করে কিভাবে বাংলাদেশের সাইবার স্পেস তারা ব্যবহার করতে চায়, এই বিষয়টাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছি। লাস্ট একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে তো অনেক ফ্রিল্যান্সার রয়েছে, তো তারা হচ্ছে ইন্টারনেটে বন্ধ ছিল। এই বন্ধটা ধরুন অনেকে ফাইবারের লিগ র্যাঙ্ক হারিয়েছে, কম্পিটিটিভ ব্যাচ হারিয়েছে, অনেকের অনেক ভালো ভালো প্রোফাইল সেগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। এশিয়া জনিত বাংলাদেশ ফাইবার কমিউনিটির প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে ক্ষতিটা হয়েছে ইন্টারনেট বন্ধের কারণে, সেই ক্ষতি কাটিয়ে উঠতে ফ্রিল্যান্সারদের 6 মাস সময় লাগে। এক্ষেত্রে তাদের যে ধাক্কাটা লেগেছে, এই ধাক্কাটা কমিয়ে আনতে সরকার কোনো পদক্ষেপ বা আপনার কোনো পদক্ষেপ দেবে? আমি ব্যক্তিগতভাবে আমাদের 7 লক্ষ ফ্রিল্যান্সার ভাই বোনদের কাছে আমি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা সত্যি খুবই দুঃখিত। তবে এই ক্ষতিটা কাটিয়ে ওঠানোর জন্য সরকার চেষ্টা করবে যাতে ইন্টারনেট সুন্দরভাবে ভালোভাবে চলমান থাকে, এবং পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনরা তারা তাদের যে সার্ভিস এক্সপোর্ট, এটার উপরে যাতে ইনসেন্টিভটা পায়। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবো যে হয়তো সরাসরি আমরা তাদেরকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট না দিতে পারলেও আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা যে সার্ভিস এক্সপোর্ট করে, সেটার উপরে যাতে একটা পার্সেন্টেজ, অর্থাৎ 2, 3 বা 4% যাতে ক্যাশ ইনসেন্টিভ পায়, এইটা আমার মনে হয় দিতে পারলে তাহলে তারা অনেকটা লাভবান হবে আর্থিকভাবে। এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফ্রিল্যান্সারদেরকে যে অন্যান্য সাপোর্ট, অর্থাৎ প্রশিক্ষণ কিংবা তাদের যে আইডেন্টিটি সার্ভিস, এগুলো আমরা চেষ্টা করব। আর পাশাপাশি আমরা বলতে চাই যে এখানে কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। পোশাক শিল্প বলুন, আমাদের ই কমার্স বলুন, ফ্রিল্যান্সার বলুন, সবাই। তো এই ক্ষতিটা আসলে যারা করলো তাদের ব্যাপারেও কিন্তু আমাদের জনমতটা গঠন করা দরকার। এই যে জনগণের সম্পদ ধ্বংস করলো, একটা পরিস্থিতি সৃষ্টি হলো, ধরেন ফাইবার অপটিক্যাল কেবল পুরালো, কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল যার পুরলো, এটা দেশের সম্পদ নষ্ট হলো, জনগণই ক্ষতিগ্রস্ত হলো। ধরেন আমাদের ডেটা সেন্টারে হামলা করলো, সার্ভার পুড়িয়ে দিল, কিংবা গাড়ি পুড়িয়ে দিল, অথবা আমাদের মেট্রো রেল পুড়িয়ে দিল, এর ফলে কি হলো? জনগণের সম্পদটাই তো নষ্ট হলো। তো আমরা আমাদের এই শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনটাকে যারা সহিংস অবস্থায় নিয়ে গেল, আমি শুধু বলবো তাদের বিরুদ্ধে যেন আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকি, যেন বাংলাদেশে আর কেউ কখনো এই ধরনের কোনো সহিংস ঘটনা ঘটাতে না পারে, আর যেন কোনো প্রাণহানি না ঘটে। এর জন্য কোনো উস্কানি বা কোনো মিথ্যা গুজবে আমরা কেউ যেন বিভ্রান্ত না হই। ধন্যবাদ।